ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জেনপাস ইউজির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকে জেনপাস ইউজির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। ফিজিক্স থেকে কোশ্চেনগুলো আলোচনা করা হবে। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর নির্ভর করে বর্তমানে কোশ্চেনগুলো হয়, তাই অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে রাখার প্রয়োজন রয়েছে। যারা প্রস্তুতি নিচ্ছ জেনপাস ইউজির জন্য, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন পাবে। সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তুমি যদি পেতে চাও, প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল লিখে সার্চ করবে, এই লার্ন মাইল অ্যাপটি পাবে। এখানে পিওআইকিউ সেকশন রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে। এখানে দেখো জেনপাস ইউজি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সমস্ত কোশ্চেন অ্যান্সার শিট সমেত দেওয়া রয়েছে। এখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। যারা জেনপাস ইউজির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের মাত্র হাতে 2 মাস টাইম রয়েছে। এই 2 মাস যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য আমরা জেনপাস ইউজির জন্য আমরা নতুন একটি পেইড ব্যাচ শুরু করেছি। মাত্র 999 টাকা খরচ করলে এখন থেকে এক্সামের আগে পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্ট, তোমাদের সিলেবাস যে 5টি সাবজেক্ট রয়েছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, রিজনিং, প্রত্যেকটি সাবজেক্টের লাইভ ক্লাস পাবে, সঙ্গে রেকর্ডিং ক্লাস পাবে, মক টেস্ট, সাজেশন সেট তোমরা পাবে। যারা জেনপাস ইউজির জন্য প্রস্তুতি নিচ্ছ, এই অল্প খরচে মাত্র 999 টাকা খরচ করে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো এবং সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আজকে 2017 সালের ফিজিক্সের কোশ্চেন স্যার আলোচনা করবেন। এইভাবে 2024 সাল পর্যন্ত যত কোশ্চেন পরীক্ষায় দিয়েছে ডিটেলসে এক একটি কোশ্চেন ধরে ধরে স্যার সলভ করাচ্ছেন। মনোযোগ সহকারে ক্লাসটি করো। স্যার, ক্লাস শুরু করুন। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জেনপাস ইউজির যে 2017 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলো সলভ করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে একটি ক্যালোরিমিটারের ভর দেওয়া আছে 10 গ্রাম। ক্যালোরিমিটারের উপাদানের আপেক্ষিক তাপ হচ্ছে 0.1। এতে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 49 গ্রাম জল আছে। ক্যালোরিমিটারের জলে 10 গ্রাম বরফ ফেলা হলো, তাহলে বরফের লিনতাপ যদি 80 ক্যালোরি পার গ্রাম হয়, তাহলে ক্যালোরিমিটারে জলের অন্তিম উষ্ণতা কত হবে। তো এই কোশ্চেনটা করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে একটা ক্যালোরিমিটারে কি হয় না, একটা ক্যালোরিমিটারে কি থাকে যে একটা উপাদান থাকে যেটা দিয়ে এই মানে বস্তুটা তৈরি। তো এই ক্যালোরিমিটারটার একটা উপাদান থাকে, সেই উপাদানের আপেক্ষিক তাপ দেওয়া আছে, সেটা ধরো সি, সেটা হচ্ছে 0.1। আর ক্যালোরিমিটারের ভর কত দেওয়া আছে, তাহলে ক্যালোরিমিটারের ভর দেওয়া আছে তোমার হচ্ছে 10 গ্রাম। ক্যালোরিমিটারের ভর দেওয়া আছে 10 গ্রাম, আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.1। আর কি হচ্ছে না, এর মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 49 গ্রাম জল আছে, মানে এর মধ্যে জল রাখা আছে। তাহলে জলের ভর কত, ভর হচ্ছে তোমার হচ্ছে 49 গ্রাম। আর উষ্ণতা কত, টেম্পারেচার, সেটা হচ্ছে ধরো T1 লিখলাম, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে এই ক্যালোরিমিটারের উষ্ণতা কত হবে, উষ্ণতা হবে সেটা আমি ধরলাম T' লিখলাম, সেটা হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস। আর জলের আপেক্ষিক তাপ আমরা জানি যে সিজিএস পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে জলকে যদি ওয়াটার লিখি তাহলে CW সমান হচ্ছে 1। এবার কি করা হলো না, ক্যালোরিমিটারে জলে 10 গ্রাম বরফ ফেলা হলো, মানে এরপরে বরফ যখন ফেলা হবে তাহলে বরফের ভর কত, ভর হচ্ছে 10 গ্রাম। আর বরফের আমি জানি উষ্ণতা কত, 0 ডিগ্রি, উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এবার ক্যালোরিমিটারে কি হয়, যখন তুমি বরফ ঢালবে, বরফের উষ্ণতা যেহেতু এই জলের উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি আর বরফের উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি, তাই যখনই তুমি এই জলের মধ্যে, এই ক্যালোরিমিটারে জলের মধ্যে যখন তুমি বরফ ফেলবে তখন কি হবে না, যেহেতু বরফের উষ্ণতা অনেক কম, সেই যখনই তুমি বরফ বাইরে থেকে ফেলবে তখন এই জলের টেম্পারেচার কমে যাবে আর বরফের টেম্পারেচার বেড়ে যাবে। মানে একটা ধরো এই 0 আর 25 ডিগ্রির মাঝামাঝি কোনো একটা টেম্পারেচার তৈরি হবে, তো সেইটা হচ্ছে তোমার অন্তিম উষ্ণতা। তাহলে অন্তিম উষ্ণতা হচ্ছে ধরো আমি লিখলাম T2, যেটা হচ্ছে এই বরফ আর জল দুটোরই টেম্পারেচার গিয়ে এই T2 তে গিয়ে দাঁড়াবে, তাহলে এটা হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াস। এবার
তাহলে কি হবে, যখন তুমি বরফ ফেলবে তখন কি হবে, বরফের যেহেতু উষ্ণতা কম সে কি করবে না তাপ গ্রহণ করবে। তাপ গ্রহণ করবে। কত তাপ গ্রহণ করবে না, আমরা জানি যে তাপ গ্রহণ মানে হচ্ছে এম, যেটা যে ভর, গণিত হচ্ছে তার আপেক্ষিক তাপ। ধরো বরফের হচ্ছে সি, আর আমরা জানি বরফের আপেক্ষিক তাপ হচ্ছে জলের আপেক্ষিক তাপ সমান, সেটা হচ্ছে 1 সিজিএস পদ্ধতিতে। তাহলে এম গণিত সি গণিত কত টেম্পারেচার পরিবর্তন হলো, তার মানে হচ্ছে এখানে T2, যেহেতু ওর আগে পরে হচ্ছে T2 আর আগে ছিল তোমার হচ্ছে উষ্ণতা কত 0 ডিগ্রি, তো সেটা হচ্ছে 0। তার মানে হচ্ছে এইটা হচ্ছে তাপ গ্রহণ করলো যখন 0 ডিগ্রি থেকে ও এই যে অন্তিম উষ্ণতা T2 আসতে গেলে এত পরিমাণ তাপ গ্রহণ করলো। এবার লিন তাপ মানে কি, লিন তাপ মানে হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস বরফের থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হচ্ছে যত পরিমাণ তাপ গ্রহণ করে। তার মানে হচ্ছে যে ও প্রথমে বরফ ছিল, সেই বরফ থেকেও জল তৈরি হতো, মানে একই তাপমাত্রায় বরফ থেকে জলে পরিণত হতে ও তাপ গ্রহণ করে কত, লিন তাপ যেটা, সেটা দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে হচ্ছে 1 গ্রাম যদি বরফ থাকে তাহলে 80 ক্যালোরি পরিমাণ ও তাপ গ্রহণ করবে যাতে ও জলে পরিণত হয়। এবার কত গ্রাম বরফ এখানে দেওয়া আছে, 10 গ্রাম। তাহলে টোটাল তাপ গ্রহণ কত করবে, ও 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে হতে ও 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 1 গ্রামে যদি 80 হয় তাহলে 10 গ্রামে হচ্ছে 800 ক্যালোরি। তাহলে 800 ক্যালোরি পরিমাণ ও তাপ গ্রহণ করবে কিসের জন্য, শুধুমাত্র বরফ থেকে জলে হওয়ার জন্য। আর এই যে 0 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত হলো, তারপরে সেখান থেকে এই T2 উষ্ণতা পেতে গেলে কত তাপ গ্রহণ করলো, এতটা। তাহলে টোটাল তাপ গ্রহণ কত, এটা প্লাস হচ্ছে যেটা 800 ক্যালোরি তাপ গ্রহণ করেছে সেটা। তাহলে এইটা হচ্ছে বরফ তাপ গ্রহণ করলো। আর তোমার যে ক্যালোরিমিটার আছে না, ক্যালোরিমিটারের যে এই যে ক্যালোরিমিটারের উপাদানের আপেক্ষিক তাপ এত, ভর এত, তাহলে ক্যালোরিমিটারের তাপমাত্রা কত ছিল 25 ডিগ্রি, কিন্তু অন্তিম উষ্ণতা কত হলো T2। তাহলে ক্যালোরিমিটার কত তাপ বর্জন করবে, কারণ ক্যালোরিমিটার উষ্ণতা বেশি, তাই সে তাপ বর্জন করবে। তাই তাপ বর্জন কত করবে, তাপ বর্জন সমান হচ্ছে এম মানে হচ্ছে তোমার হচ্ছে 10 গণিত সি কত 0.1 গণিত হচ্ছে T2 মাইনাস 25। আর এই যেটা ক্যালোরিমিটার আগে থেকে জল ছিল তার টেম্পারেচার কত ছিল 25 ডিগ্রি, তাহলে সে কত তাপ বর্জন করবে, সেটা হচ্ছে সে তাপ বর্জন করবে 49 গ্রাম। 49 গণিত হচ্ছে জলের আপেক্ষিক তাপ 1 গণিত হচ্ছে T2 মাইনাস হচ্ছে 25। তাহলে এই যে টোটাল তাপ বর্জন কত হলো, এইটা যেটা ক্যালোরিমিটার করলো আর এটা হচ্ছে জল যেটা করলো, এই দুটো যেটা যোগ করে এই তাপ গ্রহণের সাথে সমান করলেই তোমাকে এটা করতে হবে যে কত তাপ গ্রহণ করলো, 10 গণিত 0.1 ইন্টু হচ্ছে T2 মাইনাস 25 প্লাস হচ্ছে এই 49 গণিত 1 গণিত হচ্ছে T2 মাইনাস 25। এইটা কার সাথে সমান হবে, যত পরিমাণ ক্যালোরিমিতি নীতি হচ্ছে যত পরিমাণ তাপ গ্রহণ করবে, যত পরিমাণ তাপ বর্জন তত পরিমাণ তাপ গ্রহণ। তাহলে তাপ গ্রহণ কত হলো, এম দেওয়া আছে, এম কত আছে, এটা যে বরফের ভর দেওয়া আছে 10 গ্রাম, সি হচ্ছে 1 ইন্টু হচ্ছে T2 প্লাস হচ্ছে 800। তো এটা যদি তুমি সলভ করো তাহলে পাবে, এটা হচ্ছে T2 তুমি পাবে 7.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে এটা সলভ করলে তুমি পাবে T2 সমান হচ্ছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যান্সার হবে অপশান বি 7.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। দেখো আলো হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, গামা রশ্মিও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এক্স রশ্মি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কিন্তু আলফা রশ্মি কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। তাই অ্যান্সার হবে আলফা রশ্মি। এম ভরের একটি কণার আধান হচ্ছে কিউ। কণাটি ভি বেগে লম্ব বেগে একটি সুষম চৌম্বক ক্ষেত্র বিতে প্রবেশ করে। তাহলে একটা ধরো এখানে হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড আছে বি, এবং একটা আধান হচ্ছে যাচ্ছে কিউ। তাহলে এটির ঘূর্ণনকাল হচ্ছে টি। তাহলে টি নিচের কোনটির সাথে সমানুপাতিক। তাহলে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডে বা একটা চৌম্বক ক্ষেত্রে যখন একটা কণা আধান যদি যায়, তাহলে সে কি করবে, একটা লরেঞ্জ ফোর্স অনুভব করবে, লরেঞ্জ বল যেটাকে বলে লরেঞ্জ বল। তাহলে লরেঞ্জ বল অনুভব করে, তার মানে কত, তার মানে হচ্ছে এফ সমান হচ্ছে বি ইন্টু কিউ ইন্টু হচ্ছে ভি। তার বেগ গণিত আধান গণিত হচ্ছে যেটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। এবার
এই বলের জন্য কি করবে, ও ওই চৌম্বক ক্ষেত্রে ঘুরতে থাকবে। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডে বা একটা চৌম্বক ক্ষেত্রে যখন একটা আধান যাবে তখন সে ঘুরতে থাকবে, তার একটা এই যে তুমি বৃত্তাকার পথে ঘুরছে তার একটা কি থাকবে, ব্যাসার্ধ থাকবে, যেটা হচ্ছে আর। আর যখনই কোনো বস্তু একটা বৃত্তাকার পথে ঘোরে তখন কি কাজ করে, একটা অভিকেন্দ্র বল কাজ করে ভিতর দিকে, আর যেটা হচ্ছে অপকেন্দ্র বলের সমান হয়। তাহলে সেটার মান হচ্ছে mv²/r। তাহলে এই যে তোমার হচ্ছে লরেঞ্জ বল আর এই অভিকেন্দ্র বল, আর বাইরের দিকে কী কাজ করবে, একটা অপকেন্দ্র বল সবসময় বাইরের দিকে কাজ করবে, তার মানে হচ্ছে mv²/r। এই অপকেন্দ্র বল আর ভিতর দিকে কাজ করবে এই bqv, এইটা কি হবে, সমান হবে। তার মানে হচ্ছে যে mv²/r সমান হচ্ছে bqv। তাহলে সেখান থেকে আমি কি পাবো, তাহলে আমি বার করতে পারি v সমান হচ্ছে bq/m ইন্টু হচ্ছে r। তাহলে v সমান পেয়ে গেলাম bq/m। এবার তোমার পর্যায়কাল বা ঘূর্ণনকাল যদি টি হয়, তার মানে হচ্ছে পুরোটা ঘুরতে কত টাইম লাগছে টি, তার ঘুরতে কত দূরত্ব গেল 2πr, মানে এই বৃত্তের পরিধি 2πr বাই ভি, যত বেগে যাচ্ছে। তাহলে আমি যদি বসিয়ে দিই 2πr/v এর মান হচ্ছে bqr/m, তাহলে পেয়ে যাবে 2πr কেটে গেল m/bq। তার মানে দেখো টি কার সাথে প্রপোর্শনাল, m/b এর সাথে প্রপোর্শনাল। তাহলে এটাই চেয়েছে। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে সি, m/b। নতিকোণ প্রায়, যে নতিকোণের মান কত, তাহলে তোমরা যখন পড়বে যে চুম্বক, যে পৃথিবীর যে চুম্বকত্ব আছে সেখানে তোমরা পড়বে যে নতিকোণ যেটা হয়, নতিকোণ নিরক্ষরেখায় 0 ডিগ্রি হয় আর মেরুতে হচ্ছে 90 ডিগ্রি হয়। তো এটা ডাইরেক্ট কোশ্চেন আছে যে নতিকোণ হচ্ছে নিরক্ষরেখায় 0 ডিগ্রি আর মেরুতে হচ্ছে 90 ডিগ্রি। নিচের কোণটি ভেক্টর নয়, বেগ, গতিশক্তি, তড়িৎক্ষেত্র, বলের ভ্রামক। তুমি বেগ হচ্ছে তুমি একটা নির্দিষ্ট দিকে হয়, তাই বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। তড়িৎক্ষেত্র ইলেকট্রিক ফিল্ডকে আমরা এইভাবে লিখি ই, তো এটাও একটা কোনো একটা দিক, মানে তার একটা অভিমুখ আছে আর মানও আছে, তাই তড়িৎক্ষেত্র হচ্ছে একটি ভেক্টর রাশি। বলের ভ্রামককে আমরা সবসময় টাও দিয়ে লিখি, সেটাও কিন্তু এটারও কিন্তু একটা ভেক্টর, মানে অভিমুখও আছে মানও আছে। কেবলমাত্র গতিশক্তির হচ্ছে 12mv², এইটার কিন্তু কোনো দিক নেই, তাই গতিশক্তি ভেক্টর নয়, এর মান আছে কিন্তু কোনো দিক নেই, তাই গতিশক্তি ভেক্টর নয়। একটি বস্তুর ভর হচ্ছে 2 কেজি, তাহলে ভর দেওয়া আছে 2 কেজি, এটি 10 মিটার/সেকেন্ড বেগে সরলরেখায় গতিশীল, তার মানে তার হচ্ছে একটা বেগ আছে v, তাহলে v সমান হচ্ছে 10 মিটার/সেকেন্ড। যে বল প্রয়োগ করে এটিকে 2 সেকেন্ডে থামানো যাবে তা হলো প্রায়, মানে একটা ধরো এবার ধরো এই বরাবর যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে যদি একটা বল প্রয়োগ করো, দিয়ে তাকে কি করবে, তাকে তুমি থামাবে। তার মানে কি, তুমি যদি তাকে থামাও তাহলে কি হবে, যদি থেমে যায় তাহলে বেগ কত হবে, 0। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে, ভরবেগের পরিবর্তন কত হবে, ভরবেগের পরিবর্তন হবে যে পরে ভর হলো কত, বেগ হলো কত, ভরবেগের পরিবর্তন মানে mv2 - mv1। তাহলে v2 হচ্ছে এখানে 0 আর v1 ছিল তোমার হচ্ছে কত দেওয়া আছে, 10 মিটার। তাহলে mv2, m কত, 2 কেজি, তাহলে m ইন্টু হচ্ছে v2 - v1। তাহলে m হচ্ছে m হচ্ছে 2 গণিত v2 হচ্ছে 0, থেমে গেলে v2 0 হয়ে যাবে, আর v1 হচ্ছে কত, 10, তাহলে হচ্ছে -20। তার মানে ভরবেগের পরিবর্তন হচ্ছে 20। আর আমি জানি যে বল সমান কি, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, তার মানে হচ্ছে ভরবেগ পরিবর্তন বাই সময়, ভরবেগ পরিবর্তন বাই সময়। তাহলে ভরবেগ পরিবর্তন কত হচ্ছে 20, আর কত সেকেন্ডে থামানো হলো, 2 সেকেন্ডে, মানে 2 সেকেন্ডে কখন থামানো হলো, তাহলে এটা যদি কাটো তাহলে হচ্ছে 20/2 মানে হচ্ছে 10। তাহলে কত বল প্রয়োগ করতে হবে, 10 নিউটন। দেখো অ্যান্সার হচ্ছে অপশন এ। তাহলে 10 নিউটন তোমাকে বল প্রয়োগ করতে হবে ওটাকে 2 সেকেন্ডে থামানোর জন্য। দুটি রোধ R এবং 2R সমান্তরাল সমবায়ে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। তাহলে ধরো একটা রোধ হচ্ছে এটা হচ্ছে তোমার R1 সমান হচ্ছে R, আর একটা রোধ হচ্ছে এটা হচ্ছে R2 মান হচ্ছে 2R। এটা কি করা হলো যে একটি ব্যাটারির সাথে এটা হচ্ছে সমান্তরাল সমবায় করা হলো এবং বাইরে একটি ব্যাটারির সাথে এইভাবে যুক্ত করা হলো, এটা হচ্ছে ব্যাটারির মান ধরো তড়িৎচালক বল হচ্ছে E।
এবার বলছে তাপদ্যুতিতে উৎপন্ন তাপের হার কত। আমি জানি উৎপন্ন তাপের হার কত হয়, তাপের হার কত হয়, ফর্মুলা হচ্ছে H সমান হচ্ছে I² R গণিত টি। মানে ওই রোধের মানে ভিতর দিয়ে কোনো একটা রোধকের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় I, আর যদি তার রেজিস্ট্যান্স বা রোধ যদি হয় R, তাহলে হচ্ছে আর সময় হচ্ছে টি, তাহলে হচ্ছে H সমান হচ্ছে I² RT। তার মানে হচ্ছে সময় যদি একই থাকে তাহলে H প্রপোর্শনাল কি I² R। তাহলে এই শুধুমাত্র R1 এর জন্য কত তাপ হবে H1, সেটা কার সাথে সমান হবে I² R1। আর R2 এর জন্য H2 কত হবে, H2 প্রপোর্শনাল হচ্ছে I2² R2। এবার আমাকে কী বার, তো R1 R2 জানি কিন্তু হচ্ছে I1 আর I2 জানি না, এটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো যখন আমি মানে একটা তড়িৎচালক ফল দিচ্ছি, তার মানে কি এখানে আর এখানে ভোল্টেজ হচ্ছে এই দুটোর ভোল্টেজ, মানে এই R1 এর দুই পাশে ভোল্টেজ আর R2 দুই পাশে ভোল্টেজ একই, আর ভোল্টেজ হচ্ছে একই, সেটা হচ্ছে E। তার মানে হচ্ছে যে এইটার মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে I2, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, তাহলে I1 গণিত R1 সমান হবে E। আবার তোমার হচ্ছে এই I2 গণিত R2 সেটাও হবে E। তার মানে হচ্ছে I1 সমান হচ্ছে E/R1 আর I2 সমান হচ্ছে E/R2। তাহলে তুমি যদি বসিয়ে দাও তাহলে পাবো H1 সমান কত হবে, H1 প্রপোর্শনাল হবে I² মানে হচ্ছে E²/R1 E/R1 তার স্কোয়ার গণিত হচ্ছে R1, আর তাহলে সমান পেয়ে গেলে এটা হচ্ছে E²/R1। আর H2 প্রপোর্শনাল টু কত হবে, H2 প্রপোর্শনাল টু হচ্ছে I2², I2 হচ্ছে E/R2, তাহলে E/R2 তার স্কোয়ার ইন্টু হচ্ছে R2, তার মানে হচ্ছে E²/R2। তাহলে দেখো এবার R1 এর আর R2 মান বসিয়ে দাও, তাহলে পেয়ে গেলে, তাহলে H1 হচ্ছে H1 আর H2 যদি অনুপাত নিই তাহলে H1 হচ্ছে E²/R1 আর H2 হচ্ছে E²/R2। তাহলে R1 এর মান কত, E²/R1 হচ্ছে, দেখো R1 হচ্ছে R, তাহলে R বসিয়ে দাও, আর R2 মান কত 2R, তাহলে E²/2R। তাহলে E²/R² কেটে গেলে পেলাম 1 হচ্ছে 1/2, তার মানে হচ্ছে 2:1। তাহলে অ্যান্সার হবে 2:1। তাহলে উৎপন্ন তারের হার কত 2:1। তাহলে অ্যান্সার এ হচ্ছে, অপশান এ হচ্ছে অ্যান্সার। একটি প্রোটনের ভর হচ্ছে m, উহাকে ভি বিভব পার্থক্যের দ্বারা ত্বরিত করা হলে উহার দ্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। আমরা কি জানি দ্য ব্রগলি যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, সেটা কি হয় H/P। H হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক আর P হচ্ছে তার ভরবেগ। তাহলে ভরবেগ সমান কি m গণিত v, ভর গণিত বস্তুর বেগ। এবার যখন কোনো একটা বিভব পার্থক্য যদি v হয় তাহলে তার জন্য শক্তি কত পাবে, শক্তি থাকবে হচ্ছে E গণিত v। মানে যে একটা আধান যদি E হয় বা একটা ইলেকট্রন বা তার মানে আধান যদি ধরো Q হয়, তাহলে টোটাল শক্তি কত হবে Q × v। তাহলে সেই Q এর মান কত, যদি প্রোটনের ক্ষেত্রে Q সমান হচ্ছে E, তাহলে শক্তি কত হবে, শক্তি হবে E গণিত v। তাহলে এই পরিমাণ শক্তি পাবে, তো সেই প্রোটনটার যে গতিশক্তি হবে, গতিশক্তি এই পরিমাণ শক্তির সমান হবে, তো গতিশক্তি হবে EV। আর গতিশক্তি মানে কি 12 mv² সমান আমরা জানি EV। তাহলে হচ্ছে এখান থেকে তুমি কি পেয়ে যাবে, তুমি v² সমান কি পাবে 2EV/m। তাহলে v সমান হচ্ছে √2EV/m। এবার তোমাকে কি হচ্ছে দ্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে ল্যামডা হচ্ছে H/mv, তাহলে H/m, v হচ্ছে √2EV/m, তাহলে পেলাম H/√2m EV। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে অপশান এ। একটি চৌম্বক দ্বিমেরুর ভ্রামক হচ্ছে m, এটিকে একটি সুষম চৌম্বক ক্ষেত্র বিতে রাখা হলো। m ও b এর মধ্যে কোণ হচ্ছে বিটা, তাহলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কত। তাহলে তুমি এটাও কিন্তু ডাইরেক্ট কোশ্চেন, যে যখন একটা চৌম্বক দ্বিমেরু আছে তাকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড বিতে রাখা হয়, আর এর যে m আছে, m এর সাথে b যদি মানে b এর মধ্যে সম্পর্ক হচ্ছে যেটা টর্ক হবে, ক্রিয়াশীল টর্কের ফর্মুলা হচ্ছে যে m × b, মানে টাও সমান হচ্ছে m × b, এটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে এবার m × ভেক্টরের ক্রস প্রোডাক্ট মানে কি
এম বি সাইন আর অ্যাঙ্গেল কত বিটা, তাহলে সাইন বিটা, তাহলে টাও সমান হচ্ছে টর্ক সমান হবে এম বি সাইন বিটা, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি। হাইড্রোজেনের আয়নন বিভব হচ্ছে -13.6 eV। হাইড্রোজেনের একটি ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে -1.51 eV। ইলেকট্রনটি যে শক্তি স্তরে আছে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত হলো। তাহলে আমরা জানি যে একটা হাইড্রোজেনের ভিতরে কি থাকে, যে ধরো একটা ভিতরে থাকে নিউক্লিয়াস, তারপরে ধরো এরকমভাবে কক্ষপথ থাকে, তাহলে n=1 = 2 এইভাবে কি থাকে, কক্ষপথ থাকে। তাহলে যদি ধরো যে আয়নন বিভব হচ্ছে, আয়নন বিভবের মান, আয়নন বিভব হচ্ছে যে n=1 এর জন্য যে শক্তি সেটাই হচ্ছে আয়নন বিভব, তাহলে সেটার মান হয় -13.6 eV। আর অন্য কোনো যে কোনো একটা যে শক্তি স্তর বা কক্ষপথ, তাতে শক্তির ফর্মুলা হচ্ছে যে ইয়ন, মানে যে আয়নন বিভব এটা হচ্ছে 13.6, এটা হচ্ছে ইয়ন, তাহলে এই আয়নন বিভব বাই হচ্ছে n²। n হচ্ছে যে শক্তি স্তরে আছে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n। তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে ফর্মুলা, তাহলে শক্তি সমান হচ্ছে E1/En, মানে হচ্ছে যে কোনো কক্ষপথের শক্তি En সমান হচ্ছে E1/n², যেখানে En-টা হচ্ছে ওর আয়নন বিভব, মানে 13.6 eV। তাহলে এটা বার করলে তোমাকে হয়ে যাবে, তার মানে হচ্ছে n² সমান হচ্ছে E1/En, তার মানে n², তার মানে n সমান হচ্ছে, n সমান হবে √E1/En। তোমাকে দেখো দেওয়া আছে ইয়ন, দেওয়া আছে ইয়ন হচ্ছে 13.6 আর En দেওয়া আছে -1.51, তার মানে হচ্ছে √ইয়ন হচ্ছে 13.6/1.51, তার মানে এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে পাবে √9, মানে হচ্ছে 3, তাহলে n সমান হবে অ্যান্সার 3, তাহলে মুখ্য কোয়ান্টাম সমান হবে 3, তাহলে 3 নম্বর কক্ষপথে থাকলে তার শক্তি কত হবে 1.51 eV। নেক্সট কোশ্চেন, যে 400 পাকের একটি কুণ্ডলীর সাবেশাঙ্ক হচ্ছে 8 মিলিহেনরি, তাহলে সাবেশাঙ্ক মানে হচ্ছে এল, ইন্ডাকট্যান্স যেটাকে বলা হয় সেটা হচ্ছে 8 মিলিহেনরি, তাহলে যদি হেনরিতে করি তাহলে হচ্ছে 10⁻³ হেনরি, মিলি থেকে তোমাকে শুধু হেনরি করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হলো। এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, তাহলে I সমান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। উৎপন্ন চৌম্বক প্রবাহের মান, চৌম্বক প্রবাহ ফাই সমান হচ্ছে L গণিত I, তাহলে L দেওয়া আছে 8 গণিত 10⁻³, I আছে 0.5, তার মানে হচ্ছে 5×4 = 40, মানে হচ্ছে 4 গণিত 10⁻³, এটা হচ্ছে ওয়েবার, তার মানে হচ্ছে 4 গণিত 10⁻³, তাহলে অ্যান্সার অপশন এ হচ্ছে অ্যান্সার। একটি চলতরঙ্গের সমীকরণ দেওয়া আছে যে y সমান হচ্ছে 4 sin pi 60t প্লাস পয়েন্ট অন x সেমি, তাহলে তরঙ্গটির বেগ কত। এরকম যদি কোশ্চেন থাকে তোমরা কি করবে, যে একটা চলতরঙ্গ কি বোঝায়, যে চলতরঙ্গের সমীকরণ হচ্ছে y সমান হচ্ছে a sin ωt মাইনাস kx, এইটা হচ্ছে একটা চলতরঙ্গের ফর্মুলা যখন এটা ধনাত্মক x দিকে যায়, ধনাত্মক x বরাবর যায়, ধনাত্মক x বরাবর, তাহলে xটা হচ্ছে বোঝা হচ্ছে x বরাবর, সেই জন্য। আর y যদি হয় এরকম a sin ωt মাইনাস k প্লাস kx হয়, তার মানে এটা বোঝায় ঋণাত্মক x অক্ষ বরাবর। তাহলে দেখো এখানে দেওয়া আছে প্লাস, তার মানে হচ্ছে এটা হবে অবশ্যই অ্যান্সার অভিমুখ কোন দিকে হবে, অভিমুখ হবে ঋণাত্মক x বরাবর, ঋণাত্মক x বরাবর, তার মানে হচ্ছে এই বি আর ডি এর মধ্যে কোনো একটা হবে। এবার আমাকে বেগের মান বার করতে হবে, তাহলে দেখো তোমার দেওয়া আছে y সমান হচ্ছে 4 sin pi 60t প্লাস পয়েন্ট অন x, তাহলে 4 sin এই পাইটাকে ভিতরে নিলে 60 pi t প্লাস হচ্ছে পয়েন্ট অন পাই ইন্টু এক্স, তাহলে দেখো এইটার সাথে কম্পেয়ার করো এই ωt প্লাস kx, তাহলে ωt প্লাস kx সমান হচ্ছে 60 pi t প্লাস হচ্ছে পয়েন্ট অন পাই এক্স, তাহলে t এর সাথে t কম্পেয়ার করো, দেখো সমান পাবে 60 pi আর k সমান পাবে দেখো পয়েন্ট অন পাই,
তাহলে আমরা জানি এবার তোমাকে কী বার করতে হচ্ছে, বেগ বার করতে পেরেছে। আমরা জানি বেগ সমান হচ্ছে কি ওমেগা বাই কে। তাহলে ওমেগা হচ্ছে 60π/k হচ্ছে 0.1 পাই, পাই কেটে গেল, তার মানে 60/0.1 মানে হচ্ছে 600। আর যেহেতু এটা সেমিতে ছিল তাই এটা হচ্ছে 600 সেমি। তাহলে বেগ হচ্ছে 600 সেমি, 600 সেমি পার সেকেন্ড, যেহেতু বেগ হচ্ছে পার সেকেন্ড, তার মানে হচ্ছে অপশন বি হচ্ছে অ্যান্সার, 600 সেমি পার সেকেন্ড। আর অভিমুখ হচ্ছে ঋণাত্মক এক্স দিকে। সাবেজ গুণাঙ্কের মাত্রা কত? তো সাবেজ গুণাঙ্ক মানে হচ্ছে আমি বলেছি যে চৌম্বক প্রবাহ ফাই সমান হচ্ছে এল গণিত আই। তাহলে এল এর মাত্রা তোমাকে বার করতে হবে, মানে হচ্ছে ফাইয়ের মাত্রা বাই কারেন্টের মাত্রা। আমাকে এবার ফাইয়ের মাত্রা বার করতে হবে। ফাই সমান কি, যে চৌম্বক ক্ষেত্র গণিত হচ্ছে এরিয়া। তাহলে এটা হচ্ছে, তাহলে এরিয়া হচ্ছে তোমার হচ্ছে এল স্কোয়ার হয় আমি জানি, কিন্তু চৌম্বক ক্ষেত্রের মাত্রা আমাকে বার করতে হবে। তাহলে চৌম্বক ক্ষেত্র আমি কি করে বার করব? আমরা জানি যে কোনো একটা চৌম্বকীয় তরঙ্গের বেগ সমান হচ্ছে, এটা হচ্ছে বেগ সমান হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বাই তড়িৎ ক্ষেত্র বাই চৌম্বক ক্ষেত্র। তার মানে চৌম্বক ক্ষেত্রের যে মাত্রা হবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মাত্রা বাই বেগের মাত্রা। আর বেগের মাত্রা আমরা জানি LT-1। এবার আমাকে কি চাই? এই তড়িৎ ক্ষেত্রের মাত্রা চাই। আবার জানি তড়িৎ ক্ষেত্রের মাত্রা হচ্ছে যে যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রে বলের মাত্রা হচ্ছে যে আধান, যেটা কিউ গণিত হচ্ছে ই। তার মানে হচ্ছে কিউ যদি আমি ক্যাপিটাল কিউ লিখি তাহলে হচ্ছে কিউ এর মাত্রা ইন্টু ই এর মাত্রা। তাহলে ই এর মাত্রা হবে, তড়িৎ ক্ষেত্রের মাত্রা হবে এফ বলের মাত্রা বাই কিউ এর মাত্রা। এবার বলের মাত্রা কি জানি? বল হচ্ছে ভর গণিত ত্বরণ, ভর হচ্ছে এম, ত্বরণ হচ্ছে LT-2। তাই MLT আর কিউকে আমি দেখলাম কিউ ধরো। এবার এটা পেলাম ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তাহলে আমাকে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। চৌম্বক ক্ষেত্রের মাত্রা হচ্ছে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে E/C। তাহলে ই হচ্ছে MLT-2/Q। আর সি হচ্ছে তোমার হচ্ছে বেগ, তাহলে বেগের মাত্রা হচ্ছে LT-1। তাহলে চৌম্বক ক্ষেত্রের মাত্রা হলো এম, তারপর এল কেটে গেল, তাহলে T-2 আর -1, তাহলে T-1/Q পেলে। এবার তোমাকে ফাইয়ের মাত্রা বার করতে হবে। তাহলে ফাইয়ের মাত্রা হচ্ছে বি হচ্ছে MT-1/Q ইন্টু হচ্ছে এল স্কোয়ার। তাহলে এল এর মাত্রা তোমাকে বার করতে হবে। এল হচ্ছে তোমার হচ্ছে এখানে হচ্ছে যে সাবেশাঙ্ক, তাহলে এর মাত্রা হচ্ছে ফাইয়ের মাত্রা হচ্ছে MT-1 এল স্কোয়ার বাই হচ্ছে কিউ আর ইন্টু হচ্ছে আই। এবার আমরা জানি যে কিউ সমান হচ্ছে আই সমান হচ্ছে Q/T। তাহলে কিউ এর মাত্রা হবে আই গণিত টি এর মাত্রা। তার মানে আমি এখানে বসাবো যে ML T-1 বাই হচ্ছে কিউ এর জায়গায় আই, টি বসিয়ে দিলাম ইন্টু আই, মানে I²T। তার মানে পেলাম, আচ্ছা এখানে হচ্ছে T-1। তাহলে এল এর মাত্রা পাবো, এল এর মাত্রা হবে ML² T-2 I-2। এটা হবে অ্যান্সার। তাহলে ML², ওকে 1 মিনিট, ML², ওকে 1 মিনিট, ওকে। তাহলে এইটা আমরা পেলাম, কিন্তু আমাদের কোনো এখানে কোনো অ্যাকচুয়ালি অপশানের সাথে মিলছে না, তাই অ্যান্সার হবে তোমার হচ্ছে কোনোটি নয়। তাহলে অ্যান্সার হবে কোনোটি নয়। অ্যাকচুয়ালি এর মাত্রা হচ্ছে ML² T-2 I-2। যেহেতু এটা কোনো অপশানের সাথে মিলছে না তাই অ্যান্সার হবে কোনোটি নয়। যে ঘটনাটি আলোর তরঙ্গ মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যায় না তা হলো ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, আলোকতড়িৎ ক্রিয়া। ব্যতিচার মানে ইন্টারফারেন্স, অপবর্তন মানে ডিফ্র্যাকশান, সমবর্তন মানে পোলারাইজেশন। এইগুলো সব কিন্তু আলোর তরঙ্গ মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যায়। কেবলমাত্র আলোক তড়িৎ ক্রিয়া বা ইংরেজিতে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট, এইটাই হচ্ছে কিন্তু শুধুমাত্র আলোর যে তরঙ্গ মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যায় না, আলোর কণিকা তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়।
তাই এখানে অ্যান্সার হবে আলোক তড়িৎক্রিয়া। অ্যানোড ও ক্যাথোডের মধ্যে বিভব প্রভেদ হচ্ছে 30 কিলোভোল্ট। তাহলে নির্গত এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য কত? এটাও কিন্তু ওই দাব্রগলি তরঙ্গদৈর্ঘ্য যেটা সেটা বার করতে বলেছে। তাহলে ল্যামডা সমান হচ্ছে h/p, যেখানে পি হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগকে আমরা পি সমান এখানে বার করতে পারি যে টোটাল এনার্জি বাই হচ্ছে সি, যেহেতু এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ তাই সি হচ্ছে তার বেগ, সি হচ্ছে বেগ, আলোর বেগ। তো এটা যদি আমি বসাই তাহলে হচ্ছে ই হচ্ছে তোমার হচ্ছে টোটাল শক্তি, ই হচ্ছে টোটাল শক্তি। তাহলে দেখো যখন বিভব প্রভেদ হচ্ছে ভি সমান হচ্ছে 30 কিলোভোল্ট, মানে হচ্ছে 30 গুণিত 10⁻³ ভোল্ট, তাতে শক্তি কত হবে? শক্তি হচ্ছে ই গণিত ভি। তাহলে ই গণিত হচ্ছে 1.6 × 10⁻⁹ ইন্টু হচ্ছে 30 × 10⁻³। এইটা হচ্ছে টোটাল শক্তি, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে টোটাল শক্তি। তাহলে তোমার ভরবেগ কত হবে? পি সমান হচ্ছে ই/সি। তাহলে টোটাল শক্তি হচ্ছে 1.6 × 10⁻⁹ ইন্টু 30 × 10⁻³ বাই আলোর বেগ কত? 3 × 10⁸। তাহলে এটা বসালে তুমি ভরবেগ পাচ্ছ, তুমি ভরবেগ পেয়ে যাবে হচ্ছে যে 16 গণিত 10⁻⁻24। তাহলে এবার তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ল্যামডা সমান h/p। দেখো ল্যামডার এইচ এর মান দেওয়া আছে 6.4 10⁻34, 6.4 10⁻34, আর পি পেলে 16 গণিত হচ্ছে 10⁻24। তাহলে এখান থেকে দেখো এটা কাটলে 10⁻10 পেয়ে গেলে, আর 16 আর 6 পেলে 0.4, মানে হচ্ছে 0.4 গণিত 10⁻10 মিটার। আর 10⁻10 মিটার মানে হচ্ছে 1 অ্যামস্ট্রং, মানে এটা হচ্ছে 0.4 অ্যামস্ট্রং। তার মানে যে এক্স রে সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য কত হবে? 0.4 অ্যামস্ট্রং। তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। একটি তেজস্ক্রিয় মৌল X88 196 বিয়োজনের ফলে কি হলো? Y16478। তাহলে বলো কতগুলো আলফা রশ্মি কতগুলো হলো আর বিটা রশ্মি কতগুলো বেরোলো? তাহলে যখন আলফা রশ্মি বেরোয়, ধরো আমার কাছে এক্স আছে, এটা হচ্ছে জেড, এটা এ, এখান থেকে হচ্ছে একটা আলফা রশ্মি বেরোলো, তাহলে এক্সটা কী হবে? এক্সটা হবে তোমার হচ্ছে Z-2 A-4, মানে তোমার যে জেড সেটা 2 কমে যাবে, আর এ যেটা হচ্ছে তোমার হচ্ছে ভর সংখ্যা সেটা হচ্ছে 4 কমে যাবে। আর যদি এক্স জেড এ থেকে যদি একটা বিটা রশ্মি বেরোয় তাহলে পরে বিটা, তাহলে পরে এক্স হবে কি? Z+1 আর এটা হচ্ছে এ। তাহলে দেখো তোমার এখানে দেওয়া আছে যে এক্স 88 196, সেখান থেকে আমার কি হলো যে সেখান থেকে হচ্ছে আমার হচ্ছে মানে এই 196 থেকে এ ছিল 196 A1, সেখান থেকে আমার A2 হলো 164। তাহলে A2 মাইনাস A1 কত হলো? 196 মাইনাস 164, তার মানে হচ্ছে 32। তার মানে A2 মাইনাস A1 হচ্ছে 32। তাহলে তোমার হচ্ছে যে ভর সংখ্যা সেটা হচ্ছে 32 কমলো। তাহলে একটা আলফা বেরোলে ভর সংখ্যা কত কমে? একটা আলফা যদি বেরোয় তাহলে ভর সংখ্যা কবে? 4। এ কত কমে? 4। কিন্তু এটা এ কত কমছে? 32। তার মানে আলফা কত বেরোচ্ছে? 8খানা। তাহলে আলফা বেরোবে 8খানা। কারণ হচ্ছে যে বিটা যদি বেরোয় তাহলে কিন্তু ভর সংখ্যার পরিবর্তন হয় না, শুধুমাত্র আলফা বেরোলেই ভর সংখ্যার পরিবর্তন হচ্ছে। তাই 8খানা আলফা বেরোলে, এবার যদি 8খানা যদি আলফা বেরোয় তাহলে এ কত কমবে? 8 গণিত 4 মানে 32খানা। আর জেড কত কমবে? যেহেতু একটা আলফা বেরোলে জেড কমে 2, তার মানে 8টা বেরোলে হবে 16খানা কমবে। তার মানে তোমার ছিল আগে ছিল 88, এখন আমি ধরো কোনো একটা ধরো নাম্বার দিলাম জেড, সেটা হচ্ছে তাহলে 88 থেকে যদি 16 বাদ দাও তাহলে কত পাবে? 72 হয়ে যাবে। আর উপরে কত আসবে? 164। কিন্তু দেখো তোমার কি দেওয়া আছে? 78 আর 164 দেওয়া আছে। তাহলে উপরে 164 মিলে গেল, কিন্তু নিচে কত আছে? 78। কিন্তু তোমার অ্যান্সার এখানে এসছে কত? 72। তাহলে সেখান থেকে ওয়াই 164 78, তার মানে কি? দেখো একটা বিটা বেরোলে জেড কত বাড়ে? 1। তাহলে 6টা যদি বিটা বেরোয় তাহলে কত বাড়বে? 72 প্লাস 6 মানে 78 হয়ে যাবে। মানে 6টা বিটা রশ্মি বেরোতে হবে। তাহলে জেড কত? তাহলে জেড 6টা বাড়বে, তাহলে 72 থেকে 78 হয়ে যাবে। তার মানে টোটাল 8টা আলফারে বেরোবে, 6টা বিটারে বেরোবে। তাহলে অ্যান্সার হবে অপশান এ 8 আর 6।
একটি বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব হচ্ছে 80 সেমি। বস্তু ও পর্দার মধ্যে একটি উত্তল লেন্স আছে, তাহলে একটা হচ্ছে উত্তল লেন্স এইভাবে রাখা আছে, ঠিক আছে, আর একটা বস্তু রাখা আছে, আর এখানে পর্দা রাখা আছে। লেন্সের সর্বোচ্চ যে ফোকাস দৈর্ঘ্যে পর্দার ওপর একটি প্রতিবিম্ব গঠিত হবে তা কত হলো? তাহলে এখানে বলেছে বস্তু পর্দার মধ্যে দূরত্ব কত? 80 সেমি। তাহলে বস্তু হচ্ছে এটা, এখান থেকে পর্দার দূরত্ব হচ্ছে 80 সেমি। এবার যখন লেন্স পড়ো, লেন্সের ক্ষেত্রে আমি জানি যে এই লেন্স থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ইউ, আর লেন্স থেকে পর্দার দূরত্ব মানে যেখানে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে ভি। তাহলে আমার দেওয়া আছে ইউ প্লাস ভি সমান হচ্ছে 80 সেমি, এটা হচ্ছে তোমার দেওয়া আছে। এবার কি বলেছে যে লেন্সের সর্বোচ্চ যে ফোকাস দৈর্ঘ্যে পর্দার উপর একটি প্রতিবিম্ব গঠিত হবে। এবার এক্ষেত্রে তোমাকে যেহেতু ফোকাস দৈর্ঘ্য বলা নেই আর আলাদা করে ইউ আর ভি ধরে নেওয়া হয়, তাহলে শুধুমাত্র বলে দিয়েছে যে লেন্সের সর্বোচ্চ যে ফোকাস দৈর্ঘ্য, মানে ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয়, এই সর্বোচ্চ যদি ফোকাস দৈর্ঘ্য কত হলে পর্দার উপর প্রতিবিম্ব গঠিত হবে। এক্ষেত্রে আমি কি করব না, আমরা লেন্সের জন্য কি জানি যে লেন্সের একটা ফোকাস দৈর্ঘ্য কী থাকে, F1 থাকে, আর এটা হচ্ছে 2F, আর এইখানে হচ্ছে F থাকে, এটা 2F হয়। যদি কোনো বস্তু যদি 2F-এ থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? 2F-এই তৈরি হবে বিপরীত দিকে। তার মানে যদি ইউ সমান 2F হয় আর ভি সমান যদি 2, তাহলে ভি সমান 2F-ই হবে, এটা আমরা জানি। তাহলে সেইটা যদি আমি ব্যবহার করি তাহলে ইউ প্লাস ভি সমান 80 দেওয়া আছে, তাহলে 2F প্লাস 2F সমান কত হবে? ইউ এর জায়গায় 2F বসাও, ভি এর জায়গায় 2F বসাও, তাহলে 80। তাহলে দেখো 4F সমান 80, তাহলে F সমান হচ্ছে 20। তাহলে F সমান যদি 20 হয় তাহলে আমরা জানি যে প্রতিবিম্ব তৈরি হবে 2F-এ। তার মানে কি লেন্সের এই যে ফোকাস দৈর্ঘ্যতে কিন্তু আমি বলতে পারলাম যে এইখানেই কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে, তাই F এর মান হবে 20। তাহলে অ্যান্সার অপশন সি হবে অ্যান্সার। চিত্রে ব্যাটারির মধ্যে দিয়ে প্রবাহমাত্রা কত হবে? তাহলে একটা ধরো এরকম দেওয়া আছে যেখানে একটা, ওকে, এটা হচ্ছে তোমার একটা রোধ দেওয়া আছে, এখানে একটা ডায়োড রাখানো আছে কিন্তু এইভাবে, আর এখানে একটা রোধ রাখা আছে, আর এখানে একটা ভোল্টেজ পাওয়ার দেওয়া আছে, আর এখানে একটা রোধ আছে। এটা হচ্ছে 2 ওহম, এটা 2, এটাও 2, আর এটা হচ্ছে 2 ভোল্ট। তাহলে দেখো যখন এইটা ব্যাটারির, এটা হচ্ছে পজিটিভ তার মানে কারেন্ট যাবে এই বরাবর, তাহলে কারেন্ট যখন যাবে না, দেখো এইখানে ডায়োডটা কিন্তু উল্টো দিকে রাখা আছে, আর ডায়োড উল্টো দিকে রাখা হলে কারেন্ট যায় না, তার মানে পুরো কারেন্টটা কোন দিকে যাবে? এইদিকে গিয়ে এইদিকে গিয়ে এদিকে চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি কারেন্টটা এই পথ বরাবর যাচ্ছে, এই হচ্ছে তোমার হচ্ছে এই বরাবর, এটা 2 ওহম, এটা 2 ওহম, আর এটা হচ্ছে 2 ভোল্ট। তাহলে কারেন্টটা যাচ্ছে এই বরাবর, এই যেহেতু ডায়োডটা উল্টো করে লাগানো আছে তাই কারেন্টটা এর মধ্যে দিয়ে যাবে না। তাহলে টোটাল কারেন্ট কত হবে? কারেন্ট হবে যে টোটাল যে রেজিস্ট্যান্স, এটা যদি R1 হয় এটা R2 হয়, তাহলে I সমান হচ্ছে 2 ভোল্ট বাই R1 প্লাস R2 মানে 2 প্লাস 2 মানে হচ্ছে 2/4 মানে হচ্ছে 1/2 মানে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো অ্যান্সার হবে অপশন এ হচ্ছে অ্যান্সার। এম ভরের একটি বস্তু একটি সুতোর সঙ্গে বাঁধা আছে এবং এটি একটি উল্লম্ব তলে ভি বেগে ঘুরছে, মানে হচ্ছে একটা মানে এটা ধরো কেন্দ্র যদি হয় তাহলে এইটাকে একটা সুতো দিয়ে একটা বস্তুকে বেঁধে এইভাবে ঘোরানো হচ্ছে উল্লম্ব তলে। তাহলে বলো যে সুতোর টান সর্বোচ্চ হবে কোথায়? উল্লম্ব এবং বস্তুর সর্বনিম্ন অবস্থানে, মানে হচ্ছে উল্লম্ব মানে এই বরাবর, এটা হচ্ছে উল্লম্ব দিক, এইখানে এটা হচ্ছে এ বিন্দু। উল্লম্ব এবং বস্তুর সর্বোচ্চ অবস্থানে মানে হচ্ছে এইখানে, এটা হচ্ছে বি, এটা সর্বোচ্চ অবস্থান। অনুভূমিক এবং বস্তুটি নিচের দিকে গতিশীল মানে হচ্ছে এইখানে, এবং নিচের দিকে গতিশীল এই বরাবর যাচ্ছে, আর বস্তুটি অনুভূমিক এইখানে আছে কিন্তু হচ্ছে উপরের দিকে যাচ্ছে এই বরাবর। তাহলে এটা সি, এটা ডি। তাহলে কোথায় সব থেকে বেশি সুতোর টান হবে? এবার ধরো যদি বস্তুটা বি বিন্দুতে থাকে না, তার মানে শুধুমাত্র উল্লম্ব অবস্থানে আমরা কিন্তু হয় সর্বোচ্চ পাবো নইলে সর্বনিম্ন পাবো, তাই সি আর ডিতে ক্যালকুলেট করার দরকার নেই, হয় বি হবে নইলে এ অ্যান্সার হবে। এবার বি এর ক্ষেত্রে কী হচ্ছে, সুতোর টান কোন দিকে কাজ করবে? ভিতরের দিকে, আর বস্তুর ভর কাজ করবে নিচের দিকে এমজি। তাহলে এই টি আর এই এমজি এই দুটোই মানে এই দুটো বল কিন্তু হচ্ছে কী করবে, বস্তুকে এই বৃত্তাকার পথে ঘুরতে সাহায্য করবে। যে অভিকেন্দ্র বল, বৃত্ত যে মানে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে একটা অভিকেন্দ্র বল কাজ করে, যার মান হচ্ছে mv²/r। তাহলে এখানে এই টি আর এমজি দেখো নিচের দিকে, দুটোই কিন্তু নিচের দিকে কাজ করছে, তাই দুটোই কিন্তু অভিকেন্দ্র বল মানে দেবে, তাই mv²/r হবে। এইখানে যদি ধরো টি বি আর প্লাস হচ্ছে এমজি,
তাহলে টান কত হবে বি বিন্দুতে এমভি স্কোয়ার বাই আর মাইনাস হচ্ছে এমজি। এটা হচ্ছে বি বিন্দুতে সুতোর টান। আর এ বিন্দুতে যদি ধরো এইখানে সুতোর টান উল্টো দিকে কাজ করবে উপরের দিকে, আর এমজি কাজ করবে নিচের দিকে। আর তাহলে এই আর টি আর এমজি কী করবে, যে অভিকেন্দ্র বল দেবে, সেটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। আর এখানে কতটা, যে টি উপরের দিকে এমজি নিচের দিকে, তাহলে লব্ধি বল কত, টি মাইনাস এমজি। এই টি মাইনাস এমজি কী করবে, টোটাল অভিকেন্দ্র বল দেবে। তাহলে এটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে টি মাইনাস এমজি। তাহলে এটা হচ্ছে এ বিন্দুতে, তাহলে টি এ সমান কত হবে, এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। এবার দেখো এই এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি, এটা কিন্তু এমভি স্কোয়ার আর মাইনাস এমজির থেকে বেশি, তাই টি এ হচ্ছে টিভির থেকে বেশি। তাই এই এ বিন্দুতে কী হবে, সুতোর টান সর্বোচ্চ হবে। এই সি আর ডিতে কিন্তু সুতোর টান সর্বোচ্চ হবে না, কারণ হচ্ছে এই ক্ষেত্রে টানটা হবে এই বরাবর, এমজি হবে এই বরাবর। তাহলে দেখো পরস্পর এখানে সুতোর টান কিন্তু এখানে কিন্তু আলাদা থাকছে না টি আর এমজি, এখানে অভিকেন্দ্র বল কিন্তু পুরোটাই কিন্তু সুতোর টানই দেবে। তাই সুতোর টান ওখানে কিন্তু শুধুমাত্র এমভি স্কোয়ার বাই আর হবে। তাহলে শুধুমাত্র এই এ অবস্থানে সর্বনিম্ন অবস্থানে সুতোর টান কিন্তু সর্বোচ্চ হচ্ছে। তাই সুতোর টান সর্বোচ্চ হবে উল্লম্ব এবং বস্তুটি সর্বনিম্ন অবস্থানে। একটি তড়িৎচুম্বকের শক্তি বাড়ানো যায় পাক সংখ্যা বৃদ্ধি করে প্রবাহমাত্রা কমিয়ে, পাক সংখ্যা বৃদ্ধি করে প্রবাহমাত্রা বাড়িয়ে, পাক সংখ্যা কমিয়ে প্রবাহমাত্রা কমিয়ে, পাক সংখ্যা কমিয়ে প্রবাহমাত্রা বাড়িয়ে। এটা ডাইরেক্ট কোশ্চেন, যে একটা তড়িৎচুম্বকের যদি ধরো পাক সংখ্যা যত বাড়াবে তত বেশি তার কী হবে, শক্তি বাড়বে। আর তুমি যদি প্রবাহমাত্রাও যদি বাড়িয়ে দাও আই, তাহলেও কিন্তু শক্তি বাড়বে। কারণ হচ্ছে তোমার হচ্ছে যে একটা শক্তি, কোনো একটা চুম্বকের শক্তি বা তড়িৎচুম্বকের শক্তি কার উপর ডিপেন্ড করে, যে তার যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার উপর ডিপেন্ড করে। এই চৌম্বক ক্ষেত্র কার উপর ডিপেন্ড করে, যত বেশি প্রবাহ মাত্রা হবে, যত বেশি পাক হবে, তত বেশি চৌম্বক ক্ষেত্র বাড়বে, তার কি তার শক্তি তত বাড়বে। তাই পাক সংখ্যা বৃদ্ধি করে প্রবাহমাত্রা বাড়িয়ে তুমি তড়িৎচুম্বকের শক্তি বাড়ানো যাবে। তাই অপশন বি হবে অ্যান্সার। একটি শ্রেণী এলসের বর্তনীতে এল হচ্ছে 4 মিলি হেনরি, আর হচ্ছে 100 ওহম। তাহলে এল দেওয়া আছে 4 মিলি হেনরি, হচ্ছে 4 × 10⁻³ হেনরি। আর কত দেওয়া আছে, 100 ওহম। আর এল শ্রেণী এলসিআর হচ্ছে ধরো এরকমভাবে এল, তারপরে ধরো এরকম সি, তারপরে একটা রেজিস্ট্যান্স, তাহলে এখানে হচ্ছে এরকম। আর এখানে তড়িৎচালক বল দেওয়া আছে, সেটা হচ্ছে ই দেওয়া আছে 20 sin 2000t। তাহলে এল দেওয়া আছে, এটা এল, এটা আর, এটা হচ্ছে এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর। তাহলে তড়িৎচালক বল দেওয়া আছে, তাহলে তড়িৎচালক বল হচ্ছে এটা সমান হচ্ছে ই সমান হচ্ছে এ সাইন ওমেগা টি। তাহলে ফ্রিকোয়েন্সি কত, কৌণিক বেগ হচ্ছে, কৌণিক ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা সমান হচ্ছে 2000 দেওয়া আছে। এবার বর্তনীতে প্রবাহমাত্রা সর্বোচ্চ হবে কখন, তাহলে আমরা জানি যখন এলসিআর শ্রেণী এলসিআর বর্তনীতে প্রবাহমাত্রা সর্বোচ্চ হওয়ার শর্ত হচ্ছে ওমেগা সমান 1/ωc হবে। তার ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 1/LC। এই ফর্মুলা এইটা যদি স্যাটিসফাই করে, তাহলে একটা শ্রেণী এলসিআর বর্তনীতে প্রবাহমাত্রা সর্বোচ্চ হবে। তো সেই জন্য এটা কি হবে না, তাহলে ওমেগা স্কোয়ার সমান 1/LC। তাহলে আমাকে কি চেয়েছে, যে সি এর মান চেয়েছে, তাহলে সি হচ্ছে 1/ω²L, এটা বার করতে হবে। তাহলে 1/ω দেওয়া আছে 2000 স্কোয়ার, আর ইন্টু হচ্ছে এল দেওয়া আছে 4 × 10⁻³। তাহলে এটা যদি বার করো তাহলে তুমি পাচ্ছ, তাহলে 2 2 4 × 10⁻, এখানে 3 10⁻³ ইন্টু স্কোয়ার 10⁻6, 4 × 10⁻³ তাহলে 1/16 ইন্টু 10⁻, দেখো এখানে 10⁻3, তাহলে ইন্টু 10⁻³ এই 1/16কে তুমি লিখতে পারো যে 0.0625 × 10⁻³। তো এটাকে তুমি লিখতে পারো যে 62.5 10⁻6 ফ্যারাড, হচ্ছে 62.5 মাইক্রোফ্যারাড। তাহলে 62.5 মাইক্রোফ্যারাড হচ্ছে অ্যান্সার। 27 ডিগ্রি সেলসিয়াস এবং 627 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের চাপ হচ্ছে P1 আর P2, গ্যাসের আয়তন অপরিবর্তিত, তাহলে P1:P2 কত? আমরা জানি কি, যে PV সমান হচ্ছে ধরো KT, তাহলে PV/T সমান হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তার হচ্ছে এবার যদি আয়তনে যদি ধ্রুবক থাকে বা অপরিবর্তিত থাকে, তাহলে P/T হচ্ছে ধ্রুবক।
তার মানে পি প্রপোর্শনাল টু টি, তার মানে P1 ইস টু P2 হবে T1 ইস টু T2। তাহলে T1, তাহলে P1 ইস টু P2 চেয়েছে, তাহলে T1 কত 27, কেলভিনে করতে গেলে 27 প্লাস 273 ইস টু হচ্ছে T2 হচ্ছে 627 প্লাস 273, তাহলে 27 এটা হচ্ছে 300 ইস টু হচ্ছে এটা হচ্ছে 900, মানে 1:3। তাহলে P1 ইস টু P2 হচ্ছে 1:3, তাহলে অ্যান্সার হচ্ছে বি। পিএন সংযোগ ডায়োড ব্যবহার করা যায়। যে পিএন সংযোগ ডায়োড কী হয়, যে এরকম একটা ডায়োড থাকে, এটা কি হয় যে যদি তুমি এই বরাবর যদি কারেন্ট যায় তাহলে এটা কারেন্ট কন্ডাক্ট করবে, কিন্তু যদি উল্টো দিকে কারেন্ট যায় তাহলে কিন্তু কারেন্ট কন্ডাক্ট করবে না। তাই এটা হচ্ছে একমুখী কারক হিসাবে ব্যবহার করা যায়। তাহলে অ্যান্সার হবে অপশান এ। একটি বিস্তার মডুলিত তরঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিস্তার হচ্ছে যথাক্রমে 3 ভোল্ট এবং 1 ভোল্ট। তাহলে মডুলেশন সূচক কী হবে? তাহলে একটা বিস্তার মডুলিত তরঙ্গে কী হয়, যে মডুলিত তরঙ্গ এরকম হয়, যে এটা হচ্ছে তোমার অ্যাম্পলিটিউড এরকম হচ্ছে এই, তাহলে এর মধ্যে কিন্তু এরকমভাবে কী থাকে, তরঙ্গটা থাকে। তাহলে এর ম্যাক্সিমাম এইটা হচ্ছে তোমার হচ্ছে সর্বোচ্চ বিস্তার হয়, এটা হচ্ছে এ ম্যাক্স, আর সর্বনিম্ন বিস্তার হয় এইটুকু, এইটা হচ্ছে এ মিন। আর মডুলেশন সূচক এম এ এটা বোঝায় এ ম্যাক্স মাইনাস এ মিন বাই এ ম্যাক্স প্লাস হচ্ছে এ মিন। এ ম্যাক্স কত দেওয়া আছে 3 ভোল্ট, আর এ মিন হচ্ছে 1 ভোল্ট, আর তাহলে 3 মাইনাস 1 বাই 3 প্লাস 1 মানে হচ্ছে 3 মানে 2 বাই 3 প্লাস 1 হচ্ছে 4, তাহলে 1/2 মানে হচ্ছে 0.5, তাহলে 0.5 মানে হচ্ছে 50%, তাহলে অ্যান্সার হবে 50%। ওকে, লাস্ট কোশ্চেন, যেটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবনকাল হচ্ছে 2 দিন, মানে টি হাফ হচ্ছে 2 দিন। পদার্থের 16 গ্রাম বিয়োজিত হয়ে 1 গ্রাম অবশিষ্ট থাকবে কতদিন পরে, সেটা বার করো। তাহলে আমরা জানি টি হাফ হচ্ছে 2, তাহলে ওর যে ধ্রুবক, ক্ষয় ধ্রুবক যেটা বলা হয় সেটা হচ্ছে 0.693 বাই টি হাফ, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে সেটা হচ্ছে 0.693 বাই হচ্ছে 2 হচ্ছে এর ক্ষয় ধ্রুবক। এবার যখন ধরো N0 হচ্ছে শুরুতে কোনো একটা পদার্থের মানে পরিমাণ, এবং পরে সেটা হচ্ছে কোনো একটা টাইমে n, তাহলে n সমান হচ্ছে N0 e⁻ λ * t, ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক, টাইম হচ্ছে কত টাইম পরে। তাহলে এখান থেকে পাচ্ছি e⁻ λ t সমান হচ্ছে n/n0, তাহলে e⁻ λ t সমান হচ্ছে n0/n, তাহলে ল্যামডা টি সমান কত হচ্ছে ln n0/n, আর তাহলে আমি টি সমান সময় কত হবে 1/λ ln n0/n। তাহলে দেখো 1/λ আমরা বার করেছি, ল্যামডা বার করেছি, তাহলে 1/λ হবে 2/0.693, আর ln দেওয়া আছে, n0 কত দেওয়া আছে দেখো, প্রথমে কত ভর ছিল 16 গ্রাম, তাহলে n0 হচ্ছে 16 গ্রাম, পরে কত হলো 1 গ্রাম, তাহলে n হচ্ছে 1 গ্রাম, তাহলে এটা বসিয়ে দাও n0/n, তাহলে 16/1, তাহলে দেখো আমি পেলাম যে t সমান হচ্ছে 2/0.693 গণিত ln, এই 16কে আমি লিখতে পারি 2⁴, আর ln 2⁴ মানে 4টা আগে চলে আসবে, তাহলে 2 × 4/0.693 ln 2, আর ln 2 এর মান হচ্ছে 0.693, তাহলে এই 693 কেটে যাবে, তাহলে উপরে থাকলে 4 × 2 = 8, তার মানে হচ্ছে 8 দিন, তাহলে টি হচ্ছে 8, তার মানে হচ্ছে 8 দিন পরে কি হবে, এই 16 গ্রাম থেকে কী হবে 1 গ্রাম হবে, তাহলে অ্যান্সার হবে 8 দিন, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, তো তোমাদের এই যে 2017 জেনপাস ইউজির যে কোশ্চেনগুলো সমস্ত কিছু সলভ করা হলো। ওকে, থ্যাংক ইউ।